আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মাসুদ ভাই ধন্যবাদ। যারা আমাদেরকে দেখছেন সকলকে আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। হাসনাত, সার্জিস, তারপর আপনার পাটোয়ারি, এরপরে হান্নান মাসুদ, এদের বাড়ি এখন পাবলিক দখল করা উচিত। গত 18 মাসে দুর্নীতিকরা যেই পয়সা কামাইছে এরা, এই ইন্ট্রিম এবং সমন্বয়ক, আধা সমন্বয়ক সহ যে পয়সা এরা কামাইছে দুর্নীতিতে, তাতে বিগত 40 বছরে সমস্ত সরকার মিলা যত পয়সা দুর্নীতি করছে তার দ্বিগুণ করছে। এই যে একটা 72 ঘন্টা থেকে 96 ঘন্টার যে ভ্যাকুয়ামটা আছে, এইটাতে তারা মব উস্কাইতেছে। মানে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় তাইলে দেশের অবস্থা খারাপ বইলা জরুরি অবস্থা জারি করে হয়তো ইউনূস আবার ক্ষমতা রাখতে পারে। এই প্ল্যান তাদের, প্ল্যানটা এইটাই। এই যে 2-3 দিনের যে সহিংসতাটা, আসলে এটা আপনি এখন যেমন ব্লেম করছেন পত্রিকালারা বা টিভি সাংবাদিকরা এটার প্রচার করছে না, কারণ হচ্ছে যে কি জানেন, এগুলো একরকম আপনার বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন। এই নির্বাচনকালীন সময়ে আপনার জামাত একটা রণহুঙ্কার দিয়েছিল, কিন্তু গত 18 মাস এমন কোন কাজ নাই যেটা জামাত ইসলাম করে নাই, হেন কোনো কাজ নাই যেটা জামাত ইসলাম করে নাই। এই জন্য এখন আপনি যদি বলেন ভাই বিএনপি কি সুফি সাহ পীরজাদা, না না না, বিএনপিও করছে। এখন বিএনপির সমস্যা কিছু, বিএনপির পোলা পাইন। আপনারা এর আগে আর একটা ইয়েতে বলছিলাম যে স্কুলের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, মানে 1 থেকে 10 পর্যন্ত যে ছেলেগুলো, এগুলোর উপরে টার্গেট থাকে জামাতের কন্টিনিউ। এদের ওরা ছলে বলে কৌশলে প্রাইভেট বইপত্র, টাকা পয়সা, শিক্ষাবৃত্তি এগুলো দিয়ে হলে তাদের কাছে টানে। এই গত 5ই আগস্টের পর বিএনপির যেসব পোলাপাইন, এরা যায় ওই যে বিভিন্ন জায়গায়, যেমন আওয়ামী লীগের আমলে যেমন টেম্পো স্ট্যান্ড, ওই স্ট্যান্ড, সেই স্ট্যান্ড, কাউরান বাজার দখল, এরা গেছে ওইখানে। আর জামাতিরা গেছে সব পুলিশ প্রশাসন থেকে হাই লেভেল পর্যন্ত সব দখলে। এমন একটা অবস্থান নিয়ে তারা জায়গায় জায়গায় তারা এই বেয়াদবি করা শুরু করছে। এখন ভাই আপনি এই যে জামাতের যেখানে জোর ছিল সেখানে তারা কিন্তু নির্বাচন আগে কিন্তু বিএনপির পাবলিকের নাকে মুখে দম করে দিছে। এখন ভাই নির্বাচনে জিতার পরে তো এবার ধরবেই। যেখানে যে ঘটনা ঘটছে সেই এলাকার ছাত্র জনতা এবং প্রেসার গ্রুপে এটা করছে। যেই প্রেসার গ্রুপ গত 18 মাসে জামাত এবং ইন্ট্রিম তৈরি করছিল, সেই প্রেসার গ্রুপেই আজকে এটা করছে। এবং অনেক জায়গায় আপনি দেখবেন কিছু নাটক চলতেছে, সেটাকে জানেন, জামাত নিজেদের কর্মীদের বাড়ি নিজেরা ভাঙতেছে। কিন্তু এখন কেন জামাতের বাড়িঘর বা দোকান ভাঙার সময় যে বিএমপি করতেছে সেটার ভিডিও দেখাইতে পারতেছে না কেন? ভাঙে যাওয়ার পরে দেখাইতেছে যে এই ভাঙি গেছে। এটা পুরোটা জামাতের তৈরি। আর মানুষ তো প্রচন্ড একটা ক্ষোভে আছে। এরা চাইছিল এই দেশটাকে পাকিস্তানের সাথে আবার নিয়ে যাওয়ার, আফগানিস্তান বানানোর। এই ক্ষোভ কিন্তু মানুষের রয়েছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই ক্ষোভ কি বলেন আপনি? এই ক্ষোভ রয়েছে বিধায় কোনো কথা বলে নাই, কাউরে মারবো, কাউরে ধরবো, অমুক নেতা অমুকেই কিচ্ছু না বলে ফয়জুর রহমান কিশোরগঞ্জ থেকে যিনি পাশ করেছেন, একমাত্র মুক্তিযুদ্ধের কথা বইলা ব্যাপক ভোটে ওনার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীকে ব্যাপক ভোটে হারাইছেন। এইটাতেই বোঝা যায় যে মানুষ বাংলাদেশে এখনো 90% লোক স্বাধীনতা বিরোধীদের অপছন্দ করে। সুতরাং এই স্বাধীনতা বিরোধী ভাই জামাতের, এটা হচ্ছে জামাতের নিজস্ব কেরিকুলাম, তারাই করতেছে যে তোমার বাড়িটা আমরা ভাঙবো, ভাঙে এরপরে নাটক করবো যে এটা বিএনপি করছে, সুতরাং এটা আন্তর্জাতিক মিডিয়াতে খবর হবে বিএনপি সন্ত্রাসী দল। এটা করতেছে পাবলিক, আম জনগণ, বিএনপি না। বিএনপি তো ক্ষমতায় নেই এখনো। এখন যদি ডাক্তার ইউনূসের হাতে এখনো সেনাবাহিনী, এখন ডাক্তার ইউনূস যদি কয় যে এই নির্বাচন বাতিল করি আর নতুন নির্বাচন দিব, বিএনপির কিচ্ছু করার ক্ষমতা নেই, কারোই কিচ্ছু করার ক্ষমতা নেই। এটা প্রেসার গ্রুপ, এটা শফিকের প্রেসার গ্রুপ দিয়ে করাইতেছে সরকার, ইন্ট্রিম এগুলো করাইতেছে, যা করাইতে করাইয়া বিএনপির উপর দলত। যেমন যে গত 18 মাসে কোনো একটা অকারেন্স ঘটাইলে কইতো না যে আওয়ামী লীগ, এই যে হাত দিলে মারছে ইন্ট্রিম, কইলো আওয়ামী লীগ মারছে, শেখ হাসিনা নির্দেশ দিছে মাইরা ফেলাইছে। ঠিক এখন সেম ঘটনা ঘটাইতেছে বিএনপির সাথে, করতেছে সরকার, নাম দিচ্ছে বিএনপির। এইটাই। সুতরাং উৎসব চলছে। আর আল্লাহর একটা কারমা বলে একটা শব্দ আছে। আপনি যদি মুসলমান হন তাহলে আপনি বিশ্বাস করতে হবে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এটা যদি আপনি বিশ্বাস করেন, যদি মুসলমান হন, তাহলে এগুলো যা হইতেছে সবই আল্লাহর হুকুম হইতেছে। এটা আপনাকে বলছি, মব কালচার দিয়ে এরা আগে যা করছে, সেম মবটাকে এখন সরকার উস্কাই দিচ্ছে যাতে বিএনপি
শপথ নেওয়ার আগেই সারা পৃথিবীর কাছে নাম খারাপ হয়। এই মবটা চালাইতেছে ওরা। এই যে একটা 72 ঘন্টা থেকে 96 ঘন্টার যে ভ্যাকুয়ামটা আছে, এইটাতে তারা মব উস্কাইতেছে। মানে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, তাইলে দেশের অবস্থা খারাপ বইলা জরুরি অবস্থা জারি করে হয়তো ইউনূস আবার ক্ষমতা রাখতে পারে। এই প্ল্যান তাদের, প্ল্যানটা এইটাই করতেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার। শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা BDNews24.com-কে তথ্য জানিয়েছেন। একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে আরেক কর্মকর্তা জানিয়েছেন। সেজন্য প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেটি হলে বুধবার থেকে অফিস শুরু করবেন নতুন সরকারের মন্ত্রীরা। ল্যান্ডস্লাইড বিক্রি পাওয়ার পরপরই তারেক রহমানকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আর শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার বিচার নিয়ে। বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য তারেক রহমানের জবাব ছিল বেশ কৌশলী। তিনি বলেছেন, এটি নির্ভর করবে আইনি প্রক্রিয়ার উপর। এরই মধ্যে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে। একই রকম সুপারিশ জমা দেবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ পর্যবেক্ষণ মিশন। সূত্রগুলো বলছে, ভোটের আগে থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার বিষয়ে আন্তর্জাতিক পক্ষগুলোর যে চাপ ছিল সেটি নিয়ে এখন ভাবতে হচ্ছে বিএনপিকে। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলা হবে সেটি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও শিগগিরই বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ার পথে হাঁটতে পারে নতুন সরকার। এনসিপির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে। 1.5 বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস বিএনপি নেতাকর্মীরা খুলে দিচ্ছেন। এক্ষেত্রে স্পষ্ট বোঝা যায় আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গোপন আতাতের মাধ্যমে তারা জয়লাভ করেছে। 13 ফেব্রুয়ারি রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা বলেন এনসিপির মুখপাত্র। এর ঠিক একদিন পরে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়েছে 7-8 জনের একটি দল। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান। শনিবার দুপুরের পর 7-8 জনের ওই দলটি আওয়ামী লীগের কার্যালয় ভবনের সামনে আসে, যে ভবনে বছর দেড়েক ধরে ঝুলতে দেখা গেছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা একটি ব্যানার। ঘটনাস্থলের পাশের ফুটপাতের একজন ব্যবসায়ী বলেন, একদল লোক জাতীয় পতাকা নিয়ে এসে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে সালাম জানায়। পরে তারা পতাকাটি বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে চলে যান। গত বছরের 5ই আগস্ট গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে ছাত্র জনতার রোষণালে পড়ে। তছনছ করার পর আগুন দেওয়া হয় 10 তলা ভবনটিতে। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই ভবনে ময়লা আবর্জনার স্তূপ জমেছে। ভাসমান মানুষের নেশার আড্ডা জমতে এখানে। কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। তখন থেকে এই 3 ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গত 18 মাস ধরেই সারা দেশের আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনগুলোর কার্যালয়গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিশেষ করে গত বছরের মে মাসে নিষেধাজ্ঞা আরোপ করার পর দলটির নেতা কর্মীরা কার্যত লুকিয়ে বা গোপনে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে। নিষেধাজ্ঞার কারণে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ছিল না। দেশীয় আন্তর্জাতিক মহল থেকে বড় একটি রাজনৈতিক দলের উপর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি নিয়ে নানা ধরনের আপত্তি ছিল। এমনকি জাতিসংঘ তাদের রিপোর্টেও কোনো দলকে নিষেধাজ্ঞা না দেওয়ার পরামর্শ দিয়েছিল। কমনওয়েলথ নির্বাচনের আগে বেশ কয়েকবার এ নিয়ে সরকারের সাথে কয়েক দফা বৈঠক করেছে। রিকনসিলিয়েশনের জন্য উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা এবং সাবেক প্রধান বিচারপতিকে দক্ষিণ আফ্রিকা নিয়ে গিয়েছিল সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষক টিম ভোটের আগেও সরকারের সাথে এ নিয়ে কথা বলেছিল। নির্বাচন পর্যবেক্ষণ শেষে কমনওয়েলথ টিম নতুন সরকারের কাছে এ ব্যাপারে সুপারিশ করেছে। তাদের সুপারিশে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা উচিত।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক রিপোর্টে বলা হয়েছে, প্রতিনিধি দলটি জানায়, নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। একই ধরনের সুপারিশ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ পর্যবেক্ষণ মিশন। তাদের দৃষ্টিতে অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে সমাজের সব প্রতিনিধিশীল গোষ্ঠীর অংশগ্রহণই মুখ্য বিষয়। শনিবার সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে, একটি নির্বাচন অংশগ্রহণমূলক হলো কিনা তা শুধু ভোটের হার দিয়ে বোঝায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কমনওয়েলথ ও ইইউ উভয়ের বক্তব্য একত্রে পড়লে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। সেটি হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে, বিরোধী কণ্ঠকে দমন করে, রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে কোনো নির্বাচনই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না। ভোট কেন্দ্রে ব্যালট পড়ল যদি রাজনৈতিক প্রতিযোগিতার মাঠ অসম হয়, তবে সেই ভোট কেবল সংখ্যার খেলা, জনগণের প্রকৃত রায় নয়। ভূমিদাস বিজয়ের পর তারেক রহমানকেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রশ্নে এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে বলে উত্তর দেন তারেক রহমান। বিদেশি এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের মানুষের মধ্যে যেখানে আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছে, সেই বিবেচনায় সমস্যার সমাধান বা মিটমাটের জন্য পরিকল্পনা কি? এমন প্রশ্নের উত্তরে নতুন সম্ভাব্য প্রধানমন্ত্রী বলেন, এর সমাধান আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে হবে। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, বিএনপি সরকার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা চালিয়ে যাবে কিনা। এমন প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় বা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি বিচার বিভাগের বিষয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিষয়ে বিচার বিভাগকে নির্বাহী এবং আইনি সবার কাছ থেকে আলাদা রাখার কথা বলেন তিনি। সূত্রগুলো বলছে, 3টি দেশের রাষ্ট্রদূত, বেশ কয়েকটি বিদেশি সংস্থা ভোটের আগেই তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতাদের সাথে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছিলেন। প্রশ্ন হলো, জাতীয় ও আন্তর্জাতিক চাপে যদি দলটি নিষেধাজ্ঞা তুলতে হয়, তাহলে কোন প্রক্রিয়া আগাবে নতুন সরকার? সূত্রগুলো বলছে, এক্ষেত্রে বিএনপির বেশিরভাগ শীর্ষ নেতৃবৃন্দ আইনি পথেই হাঁটতে চায়। সন্ত্রাস বিরোধী আইনের দোহাই দিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, অথচ আইনটিতে দলের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধানই ছিল না। সেজন্য নতুন সরকার আদালতের মাধ্যমে এর সুরাহা করতে চায়। কারণ যেহেতু আইনে এ ধরনের বিধান নেই, তাই আদালতের রায় আওয়ামী লীগের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে বিএনপির একাধিক নেতা বলেছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি শেখ হাসিনার বিচারের বিষয়টি নিয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। কারণ বিষয়টিতে ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের সম্পর্ক অনেকখানি জড়িত। তাছাড়া আওয়ামী লীগের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে। বেশিরভাগ নেতাকর্মী পলাতক। তাদের বিরুদ্ধে হরে দরে হওয়া মামলাগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নিতে হবে। বিএনপির একটি সূত্র বলছে, কমনওয়েলথের সুপারিশে খুব তাড়াতাড়ি বিএনপি রিকনসিলিয়েশনের উদ্যোগ নিতে পারে। সেক্ষেত্রে নতুন সরকার নিরপেক্ষ সিনিয়র আইনজীবীদের পরামর্শ নিতে পারে দ্রুত। এখন বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির এই নির্বাচনী ফলের প্রত্যাশা কিংবা ফল এমন হবে এরকম ধারণা কি আপনি করতে পেরেছিলেন? আজ ফল প্রকাশের পর যদি কেউ বলেন যে তিনি এমনটা হবে ভেবেছিলেন, তবে তাকে পরম ঈশ্বর বা পরম মিথ্যেবাদী বলতেই পারেন। যেখানে 11ই ফেব্রুয়ারি বিকেলেও নির্বাচন আদৌ হবে কিনা অনিশ্চয় ছিল, সেখানে এই ফলাফলের আশা অতি বড় বিএনপি সমর্থক পর্যন্ত স্বপ্নেও ভাবতে পারেননি। বাংলাদেশে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত এক অতি পরিচিত জনকে গতকাল সন্ধেবেলায় এই প্রশ্নটি করেছিলাম, আচ্ছা 2/3 মেজরিটি আপনারা পাবেন এটা ভাবতে পেরেছিলেন? উনি আমার প্রশ্ন শুনে পাল্টা বললেন, মাথা খারাপ আপনার? ভদ্রলোক আগেই বলেছি বিএনপি রাজনীতির ওপর তলায় ভালো যোগাযোগ রাখেন। আমার প্রশ্নের উত্তর দিয়ে তিনি পাঠিয়ে দিলেন তারেক রহমানের তৈরি করা মন্ত্রী পরিষদের একটি বিস্তারিত সম্ভাব্য তালিকা। সেখানে কে কোথায় আছেন
সেটা বলবো, তবে এখন নয়, এই ভিডিওর একেবারে শেষে বলবো। তার আগে যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম সেটা বলি। বাংলাদেশে শুধু নয়, ভারতেও কিংবা দেশে বিদেশে কেউ কোথাও ভাবেনি যে বিএনপি এত ভালো ফল করবে। স্বয়ং তারেক রহমান পর্যন্ত ভাবেননি, সেটা ভাবার সম্ভবও ছিল না। সবাই ভেবেছিল বিএনপি জোট এবং জামাত জোটের মধ্যে কড়া টক্কর হবে, যারাই জিতুক কম মার্জিনে জিতবে। এমনও হতে পারে কোনো জোটই অ্যাবসলিউট মেজরিটি বা 151 আসনে নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবে না। স্বতন্ত্র বা জাতীয় পার্টি এবং অন্য ছোট দলগুলোকে নিয়ে মন্ত্রিসভা গঠন করতে হবে, এটাই সবার ভাবনা ছিল। সেই মন্ত্রিসভা যদি এরকম মিলিজুলি নানা দিক দিয়ে লোকজন নিয়ে তৈরি হতো এবং কোনো রকমে যদি সংখ্যাগরিষ্ঠতা তৈরি করা যেত, সে মন্ত্রিসভা ভঙ্গুর হতো, স্থিতিশীল হতো না। ফলে আরও একটি নির্বাচন আগামী 6 মাসের মধ্যে হওয়া, সেটাও একদম নিশ্চিত ছিল। এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে বাইরে রাখা যাবে না। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের ভূমিকার কথা বহুল প্রচারিত ইতিমধ্যে। তার সবটাই যে জল্পনা তা কিন্তু নয়, অনেকটাই বাস্তব। তারেক দেশে ফিরেছেন ভারতের সহায়তায়, এবং সেই সহায়তায় সিলমোহর দিয়েছিল আমেরিকা। নইলে যে তারেক রহমান সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে লেখেন যে দেশে ফেরার সিদ্ধান্ত তার একার নয়, সেই একই তারেক রহমান আগের ওই পোস্টের কয়েকদিনের মধ্যে দেশে ফিরলেন কিভাবে? বাংলাদেশের সেনা যেভাবে তাকে দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে চূড়ান্ত নিরাপত্তা বলয় দিয়েছিল, সেসব তো এমনি এমনি হয় না। ভারতের সঙ্গে গোপন সমঝোতার কথা তখনই এসেছিল বাইরে। এই নিয়ে একাধিক এপিসোড আমি করেছি তখন। এই সমঝোতার ফলে বেগম জিয়ার যে দাফন, সেই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি জয়শঙ্কর ঢাকায় এসেছিলেন। তারেকের সঙ্গে তিনি একান্ত বৈঠক করেন, কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে এড়িয়ে যান। বার্তা একদম পরিষ্কার। কি সমঝোতা হয়েছিল তারেক এবং ভারত সরকারের মধ্যে? তারেকের নিরাপত্তার ব্যবস্থা পাকা করেছিল ভারত। তার ডিটেলস কিভাবে করেছিল সেটা বলার দরকার নেই এখানে। ভারত কথা দেয় বিএনপির নির্বাচনী খরচপত্র দেবে ভারত। নির্বাচনে তারেকের জয় নিশ্চিত করতে যেসব ব্যবস্থা করা সম্ভব সেটা করবে ভারত। ভারতের গোয়েন্দা সংস্থা খুব গোপনে ভারত এই কাজ করেছে। জামাত স্থানীয় স্তরে, মানে বুথ স্তরে পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এদেরকে দিয়ে তুমুল জালিয়াতি করেছে। আর নির্বাচন কমিশনের উপর তলায় যারা আছেন, যাদের দায়িত্ব বুথ থেকে পাওয়া রেজাল্ট শিট ট্যাবুলেশনে নিয়ে আসা, তাদের মোবিলাইজ করা হয়েছে বিএনপির পক্ষে। এটা জামাত ঘুণাক্ষরে আগে ভাগে আঁচ করতে পারেনি, বুঝেছে ফল ঘোষণার পর। আর সেটা বুঝতে পেরেই গতকাল প্রেস কনফারেন্সে এটা নিয়ে শোরগোল তুলেছে, রাস্তায় নামার হুমকি দিয়েছে, হয়তো নামবেও। সেটা খুব যে একটা বড় হবে তা নয়। এখন প্রশ্ন, কি সমঝোতা হয় ভারতের সঙ্গে তারেকের? 1 নম্বর, কোনো পরিস্থিতিতেই জামাতের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বিএনপি। এজন্যই জামাত আমিরের বারবার প্রস্তাবিত মিলিজুলি সরকার গঠনের তীব্র বিরোধিতা একেবারে প্রকাশ্যে করেছেন তারেক রহমান, একবার নয় একাধিকবার। 2, সাংসদের একটা ভদ্রগোছের সংখ্যাধিক্য যদি বিএনপি না পায়, অথচ পার্লামেন্টের সবচেয়ে বড় দল যদি বিএনপি হয়, এমন পরিস্থিতিতে বিএনপি যাতে সরকার গঠন করতে পারে জামাতকে ছাড়া, তার জন্যে যত সম্ভাব্য কূটনৈতিক ব্যবস্থা নেওয়া দরকার ভারত নেবে। তবে একটা শর্তে, দ্রুত সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করবেন তারেক রহমান। 3 নম্বর, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, অবৈধভাবে গঠিত ক্রাইম ট্রাইব্যুনাল বাতিল করা, যাতে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন, এই ব্যবস্থাটাও করবে তারেক রহমানের সরকার। এবং দেশের মূলধারার রাজনীতিতে আওয়ামী লীগ যাতে থাকতে পারে সেই ব্যবস্থাটাও করবেন।
সেনাবাহিনীর মধ্যে জামাত ও পাকিস্তানপন্থী কর্তাদের বিরুদ্ধে যারা আছেন তাদেরকে একজোট করা ও নির্বাচনে তাদের বিএনপির পক্ষে মোবিলাইজ করার কাজটি মূলত করেছে ভারতের গোয়েন্দা সংস্থা। ভারতের পরিকল্পনা যে সার্থক হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না আজ, কিন্তু কখনো কখনো আশার চেয়ে প্রাপ্তি বেশি হলে সমস্যার সমাধান না হয়ে নতুন ধরনের নতুন সমস্যা এসে হাজির হয়, যেটাই হয়েছে বাংলাদেশে বিএনপির নির্বাচনী এই ভূমিধস জয়ের ফলে। কোনো রকমের সংখ্যাগরিষ্ঠ না হয়ে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে বিএনপি। একেবারে 2/3 গরিষ্ঠতার ওপর আরও অন্তত 12-13 জন সাংসদ তাদের, আর এতেই সব হিসাবের গরমিল। সব পরিকল্পনার সামনে এখন সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা। যখন কোনো দল সংসদে এই পরিমাণ ক্ষমতা পায় তখন তাদের সাংবিধানিক বা রাজনৈতিকভাবে সরানো বা পদত্যাগের অভিপ্রায় জানানো অসম্ভব ও অবাস্তব হয়ে পড়ে। রাজনীতিতে 2+2 সবসময় 4 হয় না। যে সমঝোতা 6 মাসের মেয়াদের কথা বলেছিল, ব্যালট বক্সের ফলাফল সেই হিসাবকে 5 বছরের পূর্ণ মেয়াদে রূপান্তরিত করে দিয়েছে। বিএনপির এই বিপুল বিজয় শুধু আওয়ামী লীগ বা জামাত নয়, বরং পর্দার আড়ালে যারা স্ক্রিপ্ট রাইটার ছিল, যে পরাশক্তিরা, তাদের কাছেও এখন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি তার কথিত প্রতিশ্রুতি রক্ষা করবেন, নাকি বিপুল জনমতকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি 5 বছর পূর্ণ রাজত্ব করবেন? বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটা আঞ্চলিক নিরাপত্তার সমীকরণে আটকা পড়েছে। তবে মাঠের বাস্তবতা হলো, গণতন্ত্রের সংখ্যার জোরই শেষ কথা, আর সেই জোর এখন সম্পূর্ণভাবে বিএনপির হাতে। রাজনীতির মাঠে সমীকরণ অনেক সময় টেবিলের পরিকল্পনার চেয়েও দ্রুত পাল্টে যায়। এক্ষেত্রে বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি সেই পরিকল্পনার ধ্বংসকারী বা স্পয়লার হিসেবে কাজ করেছে। এখানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, পর্দার আড়ালের পরিকল্পনা বনাম ব্যালটের বাস্তবতায় একটু আর দুটো কথা বলি। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে আন্তর্জাতিক কূটনীতি এবং দেশীয় জনমতের মধ্যে এক বিশাল ব্যবধান তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে কয়েকটি বিষয় স্পষ্ট। 6 মাসের মধ্যে পুনরায় নির্বাচনের যে তথ্য শোনা যাচ্ছিল, তা বাস্তবায়নের একমাত্র পথ ছিল একটি রাজপথ কাঁপানো গণ অভ্যুত্থান কিংবা কোনো রকমে জোগাড় করা সংসদের মেজরিটি। কিন্তু বাস্তব চিত্র একেবারেই আলাদা। গত 18 মাসের শাসন আমল এবং জামাত এনসিপি জোটের যে ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ। 2024-এর মতো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন গড়ে তোলার নৈতিক ও রাজনৈতিক শক্তি এই মুহূর্তে তাদের নেই, জামাতের নেই, এনসিপির নেই। ওদিকে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর কোনো দলই স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বে না বা ছাড়ার কথা ভাববে না। এই বিপুল জনমত বিএনপিকে এক ধরনের রাজনৈতিক বর্ম দিয়েছে। তাহলে কি 6 মাসের মধ্যে নতুন করে ভোটের সম্ভাবনা একেবারেই নেই? একদম তাই। ভোট একটা হতে পারে, যদিও ক্ষীণতম সম্ভাবনা তার। সেটা ডাইলিউটেড, জল মেশানো জুলাই চার্টার নিয়ে না হওয়ার সম্ভাবনাই বেশি। তবু মুখ রক্ষার জন্য সামান্য হতেও পারে। লিখে নেওয়া যায় 12 ফেব্রুয়ারির হ্যাঁ বা না ভোট পুরোপুরি মূল্যহীন হয়ে গেছে এবং আরও যাবে। আর আওয়ামী লীগের ফিরে আসা, সেটাও কি বাতিল? না, সেটা বাস্তবায়িত হবে, তবে শীঘ্র নির্বাচনের সম্ভাবনা বাদ দিয়ে। এটা শেখ হাসিনাও বুঝেছেন, আর সে কারণেই শেখ হাসিনা দিল্লি থেকে 12 ফেব্রুয়ারির নির্বাচনকে লজ্জার নির্বাচন, অবৈধ নির্বাচন, জালিয়াতি বলেছেন। এটা তার জন্য কোনো আবেগ নয়, বরং রাজনৈতিক কৌশল। নিজের এবং আওয়ামী লীগের রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে হলে এই নির্বাচনকে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। এটি মূলত একটি বার্গেনিং
যাতে ভবিষ্যতে দেশে ফেরার পথ সুগম করা যায়। জামাতের কাছ থেকে রাজনীতির স্পেস ফিরে পেতে পারে যাতে আওয়ামী লীগ নিজের ভোট ব্যাংক যাতে মজবুত করতে পারে। আওয়ামী লীগ বুঝে গেছে আগামী 5 বছর তাকে সংসদে নয়, তৃণমূল স্তর থেকে বিরোধী রাজনীতি করে তারপর লাইমলাইটে উঠে আসতে হবে। ভারতের মতো প্রভাবশালী প্রতিবেশী দেশ বা অন্যান্য আন্তর্জাতিক শক্তি নিশ্চিতভাবেই বিএনপির এই বিপুল জনসমর্থন বা গণজোয়ারের আঁচ পায়নি। তারা একটা ব্যালান্সড বা ভারসাম্যপূর্ণ সংসদ আশা করেছিল যেখানে বিএনপিকে চাপে রাখা সহজ হতো, কিন্তু বিএনপির একক আধিপত্য এখন সব হিসাব পাল্টে দিয়েছে। এই পরিস্থিতিতে বেস্ট পসিবল সিনারিও তাহলে কি দাঁড়ালো? প্রথমত মামলা প্রত্যাহার ও প্রত্যাবর্তন, এটা শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করা এবং তার দেশে ফেরার পরিবেশ তৈরি করা, আর এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। আওয়ামী লীগের পুনর্গঠন সেটাও আছে। শেখ হাসিনা দেশে ফিরে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে গণ আন্দোলন ও জনমত গঠনের কাজ শুরু করবেন। এটি গণতন্ত্রের ভারসাম্যের জন্য প্রয়োজন। এরপর বিএনপি সরকার তাদের 5 বছরের মেয়াদ পূর্ণ করবে, কারণ এই মুহূর্তে তাদের চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি রাজপথে নেই। এরপর সাম্প্রদায়িক রাজনীতির নিয়ন্ত্রণ, আওয়ামী লীগের ফিরে আসা এবং বিএনপির মূলধারার রাজনীতি শক্তিশালী হওয়ার সমান্তরালে জামাতের সাম্প্রদায়িক প্রভাবকে সিস্টেমেটিক্যালি দুর্বল করার প্রক্রিয়া অব্যাহত রাখবে বিএনপি এবং আওয়ামী লীগ। এরা আলাদা আলাদাভাবে। রাজনীতি এখন আর 6 মাসের শর্টকাট পথে নেই, বরং এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার দিকে যাচ্ছে, যেখানে বিএনপি সরকার পরিচালনা করবে এবং আওয়ামী লীগ রাজপথে নিজের হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করবে। এর ফলে চরমপন্থী বা সাম্প্রদায়িক শক্তিগুলোর স্পেস সংকুচিত হয়ে যাবে। ক্ষমতা যখন ব্যালটের মাধ্যমে নিরঙ্কুশ হয় তখন পর্দার আড়ালের সমঝোতাগুলো মাঠে কার্যকর প্রায় অসম্ভব হয়ে পড়ে। যে কথাটি প্রথমে পরে বলবো বলে রেখে দিয়েছি, এবার সেই কথাটা বলবো, একেবারে স্কুপ নিউজ। বিএনপির পুরো মন্ত্রিসভার সম্ভাব্য তালিকাটি এসেছে আমার হাতে। সম্ভাব্য সরকার যে তৈরি হবে তার কাঠামোটা রাষ্ট্রপতি দিয়ে শুরু করা উচিত, কিন্তু এটা নিয়ে আমি শেষে বলবো। স্পিকার হচ্ছেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন অথবা অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, এই দুজনের একজন। প্রধানমন্ত্রী হবেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকবে তারেক রহমান সাহেবের হাতে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার মন্ত্রী হবেন সালাউদ্দিন আহমেদ। এই বিভাগের প্রতিমন্ত্রী হবেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। পররাষ্ট্র মন্ত্রণালয়, তার পূর্ণমন্ত্রী হবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতিমন্ত্রী হবেন ডক্টর হুমায়ুন কবির। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন ডক্টর রেজা কিবরিয়া। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন আ.ন.ম আহসানুল হক মিলন। প্রতিমন্ত্রী সাইদ আল নোমান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি সাবেক অ্যাটর্নি জেনারেল। এই ব্যাপারে অনেকে যে আসিফ নজরুলের নাম করছেন নাকি কেউ কেউ, কিন্তু সেটা একেবারেই গুজব। এরপরে হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এই বিভাগের মন্ত্রী হবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। প্রতিমন্ত্রী ডক্টর মাহাদি আমিন। পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আব্দুল মঈন খান। বাণিজ্য মন্ত্রণালয় আব্দুল মুক্তাদির। শিল্প মন্ত্রণালয় আব্দুল আওয়াল মিন্টু। নৌ পরিবহন মন্ত্রণালয় মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নজরুল ইসলাম খান। পানি সম্পদ মন্ত্রণালয় আসাদুল হাবিব দুলু। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ফজলুর রহমান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আমান উল্লাহ আমান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জোনায়েদ সাকি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডাক্তার A.Z.M. জাহিদ হোসেন।
যুব ক্রীড়া মন্ত্রণালয় আলী আসগর লবি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শামীম কায়সার লিঙ্কন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ইকবাল হাসান মাহমুদ টুকু, কৃষি মন্ত্রণালয় শামসুজ্জামান দুদু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মির্জা আব্বাস, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নুরুল হক নূর, রেলপথ মন্ত্রণালয় গয়েশ্বর চন্দ্র রায়, জনপ্রশাসন মন্ত্রণালয় ডক্টর ইসমাইল জাবিউল্লাহ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় রুহুল কবির রিজভী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দীপেন দেওয়ান। শেষে আর একটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে কেউ কেউ বলছেন যে বাংলাদেশের তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি নাকি যাবেন বাংলাদেশ। এই বিষয়ে এখনো অবধি সরকার থেকে কোনো রকম সিদ্ধান্ত হয়নি, কে যাবেন কে যাবেন না সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। শুধু একটাই কথা যে ডক্টর হুমায়ুন কবির যিনি প্রতিমন্ত্রী আছেন, হুমায়ুন কবির তিনি প্রতিমন্ত্রী পররাষ্ট্র দপ্তরের, তিনি একটি বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রীকে আসার জন্য আমন্ত্রণ করা হবে শপথ গ্রহণ অনুষ্ঠানে, কিন্তু তিনি যাবেন কিনা এর এখনো কোনো রকম কিন্তু এই ব্যাপারে ঠিক হয়নি। ভারত অবশ্যই বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নতি করতে চায়, কিন্তু তার জন্যে যে এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে ছুটতে হবে শপথ গ্রহণ অনুষ্ঠানে, যদিও নরেন্দ্র মোদী 2024 সালের শপথ গ্রহণ অনুষ্ঠানে সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু উপস্থিত হয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী এখন বাংলাদেশে যেতেই পারেন, কিন্তু এই ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত এখনো অবধি হয়নি। এটাই হচ্ছে বলার।